আচ্ছা, সেদিন তুমি আমায় আটকালে না কেন? কাউকে আটকে রেখে জোর করে সব পাওয়া গেলেও কোনদিন ভালোবাসা পাওয়া যায় না। তাই শত চেষ্টার পরেও তোমাকে আমি আটকে রাখতে পারিনি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ভুলে গেছো আমায়? ও, তুমি? চিনতে পেরেছো তাহলে? ভুলে যাওয়ার চেষ্টা তো করিনি কোনোদিন। আচ্ছা, কেমন আছো? যেমনটা রেখে গিয়েছিলে তুমি। কি করো তুমি এখন? কিছুই না। কিছু করো না কেন? কার জন্য করব? আপন বলতে তো আমার কেউ নেই। আচ্ছা, বিয়ে করনি? না, করিনি। কেন? আগের মতো আর কাউকে ভালোবাসতে পারবো না। হয়তো তাকে মেনে নিতেও পারবো না, হয়তো স্ত্রীর মর্যাদা দিতেও পারবো না, তাই বিয়ে করিনি। আচ্ছা, তুমি এখনো ভালোবাসো আমায়? হয়তো বাসি, হয়তো বা না। বেকারত্ব অনেক কষ্ট হয়, তাই না? অনেক ভালো সম্পর্ক, ভালো সময় সবকিছু যেন ভেঙে চুরমার করে দেয়, তাই না? আচ্ছা, সেদিন তুমি আমায় আটকালে না কেন? কাউকে আটকে রেখে জোর করে সব পাওয়া গেলেও কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। তাই শত চেষ্টার পরেও তোমাকে আমি আটকে রাখতে পারিনি। কিছুক্ষণ চুপ থাকার পর জানো, সেদিন আমার কিছুই করার ছিল না। একদিকে তুমি, অন্যদিকে আমার সহপাঠী বন্ধু, যে আমার সাথে নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছে। আর তুমি তো তখন কিছুই করতে না, করতে চেয়েছো, কিন্তু আমি জানতাম না তোমার বেকার জীবন কবে শেষ হবে আর কবে আমরা এক হতে পারবো। সেসব ভেবেই আমি সেই দিন আর পারিনি। কিন্তু আমার সহপাঠী বন্ধুর তখন ভবিষ্যৎ উজ্জ্বল, তাই আমি সিদ্ধান্ত এক প্রকার বাধ্য হয়েই নিয়েছি। আমি আমি জানতাম তুমি আমায় অনেক ভালোবাসো, অনেক সুখে রাখবে আমায়, কিন্তু সব সুখ ভালোবাসা দিয়ে পাওয়া যায় না। এমন কিছু প্রয়োজন আছে যেগুলো মেটানোর জন্য টাকা দরকার। আমরা সারা জীবন তো একই রকম থাকবো না, আমাদের ছেলেও মেয়ে হবে, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে। এ সমস্ত কথা ভেবেই সেদিন আমি আমার ভালোবাসার কাছে হার মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ চুপ থাকার পর রাহুল বলল, সেগুলো আমি সবই জানতাম। আচ্ছা, আসল সত্যটা কি তুমি জানো? কিসের সত্যি? তাহলে শোনো। শুনতে থাকুন বাকি অংশগুলো। কিভাবে তাদের ভালোবাসা হলো আর কিভাবে তাদের ব্রেকআপ হলো। আজ থেকে 3 বছর আগের ঘটনা। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, সেই দিনই তোমায় ভালো লেগে গিয়েছিল। তারপর আস্তে আস্তে আমাদের পরিচয়, কথা বলা শুরু। এইভাবেই আমাদের ভালো লাগা কখন যে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়ে যায়, সেটা আমি বুঝতেই পারিনি। তাই একদিন সাহস করে আমি তোমায় আমার ভালোবাসার কথা জানালাম। একবার বলতেই তুমি আমায় অ্যাকসেপ্ট করে নিলে। এইভাবেই শুরু হলো আমাদের গল্পের নতুন একটা অধ্যায়। স্কুল ছুটির পর তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে গল্প করতে করতে পথ চলার জন্য রোজ পায়ে হেঁটে স্কুলে যেতাম। আর ছুটির পর তোমার জন্য অপেক্ষা করতে করতে পথ চেয়ে দাঁড়িয়ে থাকতাম যে কখন তুমি আসবে, আর আমরা গল্প করতে করতে একসাথে বাড়ি যাব। তুমি জানো, যখন তুমি চলে যেতে তখন আমার খুব কষ্ট হতো। মনে হতো মাত্র এইটুকু পথ আমরা একসাথে এলাম। তখন আমি ভাবতাম, তোমার বাড়িটা যদি আরো একটু দূরে হতো, তাহলে হয়তো আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে পারতাম। কিন্তু যখন আমি বাকিটা পথ একা একা ফিরতাম, তখন মনে হতো অনেকটাই রাস্তা তোমার সাথে চলে এসেছি গল্প করতে করতে।
কিন্তু সেটা কতটা তা তুমি থাকার জন্য বুঝতে পারিনি। সেটা তখন বুঝতাম যখন আমি একা একা বাকিটা পথ ফিরতাম। এইভাবেই কেটে গেল সেই বছরটা। আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। কিছুদিন পর রেজাল্টও বেরিয়ে গেল। তারপর নতুন করে 11-এ ভর্তি হওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। আর তুমিও আমাদের স্কুলে ভর্তি হয়ে গেলে। আচ্ছা, তোমার কি মনে আছে তুমি রোজ আগে স্কুলে চলে যেতে আর সেই দ্বিতীয় বেঞ্চটাই বসতে, তাও আবার একদম ধারে, যার অপর দিকে দ্বিতীয় বেঞ্চের ধারে আমি বসতাম। মানে আমরা প্রায় পাশাপাশি, শুধুমাত্র আমাদের মাঝে ছিল ছোট্ট একটা রাস্তা। আচ্ছা, তোমার কি মনে আছে আমি টিফিন নিয়ে যেতাম না বলে তুমি রোজ আমার জন্য টিফিন আনতে, যেটা আমরা দুজনে একসাথে খেতাম আর তুমি আমায় খাইয়ে দিতে? জানো, প্রথম দিনটা আমার সেরকম কিছু মনে হয়নি, কিন্তু যখন আমি আমার নিজের অজান্তেই তোমাকে অনেকটা ভালোবেসে ফেললাম, তখন থেকে কেমন একটা অজানা ভয়ে সবসময় আমাকে তাড়া করে বেড়াতো। হয়তো তোমায় ঠিক বলে বোঝাতে পারবো না যে আমি তোমায় কতটা ভালোবাসতাম, কিন্তু এটা বলতে পারবো যতটা ভালোবাসলে আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি, ঠিক ততটাই ভালোবাসা ছিল আমার মনে। তারপর থেকে আমি রোজ তোমার আগে স্কুলে চলে আসতাম, যাতে আমি প্রথম থেকেই তোমার সাথে শেষ পর্যন্ত কাটাতে পারি। এইভাবেই স্কুল, টিউশন সবসময় তোমার সাথে একসাথেই থাকতাম, কারণ তোমার সাথে থাকলে মনে হতো যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। কিছুক্ষণ চুপ থাকার পর রাহুল বলল, আচ্ছা, তোমার মনে আছে আমার জন্মদিনের ঘটনার কথা? 17ই জানুয়ারি আমি যখন টিউশনে পৌঁছালাম, তার অনেক আগেই তোমরা চলে গিয়েছিলে। আর আমি যাওয়া মাত্রই একজন আমার পেছন থেকে এসে আমার চোখ ধরেছিল। আর তারপর তুমি আমায় প্রথম উইশ করলে আর প্রেমিক প্রেমিকার স্ট্যাচু দিয়েছিলে। আর এইভাবে আস্তে আস্তে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। এইভাবেই আরো আমাদের বয়সও আস্তে আস্তে বাড়তে থাকে। আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না আমার ভেতরটা কি রকম ছিল। শুধু মনে হতো আমি তোমায় কোনোদিন হারিয়ে ফেলবো না তো, তুমি আমায় কোনোদিন ভুল বুঝবে না তো। আর সেই জন্যই আমি তোমার খবর নিতাম, তুমি কেমন আছো, কি করছো, কোথায় আছো, সাথে কে আছে, এরকম সব কিছু। আর জানো, তুমি যখন মামার বাড়ি যেতে, তখন তোমার সাথে কথা হলেও মনটা সবসময় ছটফট করতো এই ভেবে যে তুমি ঠিক আছো কিনা, কখন তোমায় একটু দেখব। যেন আমার মনে হতো আমি এক ছুটে তোমার কাছে চলে যাই, কিন্তু তোমার কাছে এইগুলো ছিল পাগলামো। তাই তোমাকে এরকম কথা বললে তুমি ভাবতে আমি নাকি পাগল। হ্যাঁ, আমি সত্যিই পাগল ছিলাম, আর শুধু তোমার জন্যই পাগল ছিলাম। তুমি যখন কারোর সাথে ফোনে কথা বলতে আর আমি সেই সময় তোমায় ফোন করলে তোমার ফোন ব্যস্ত বলতো, তখন আমি তোমায় জিজ্ঞাসা করতাম, আচ্ছা কে ফোন করেছিল? আর তুমি ভাবতে আমি বোধহয় তোমাকে বিশ্বাস করি না, তোমায় সন্দেহ করছি, তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছি। কিন্তু না, আমি তোমায় সন্দেহ করতাম না। আসলে আমি ভয় পেতাম। কারণটা কি জানো? কারণ আমরা ছিলাম সমবয়সী। তাই তোমায় হারিয়ে ফেলার ভয়টা সবসময় আমাকে তাড়া করত। দেখতে দেখতে এইভাবেই আরো 2টা বছর কেটে গেল। আমাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেল। আমাদের মধ্যে দেখা সাক্ষাৎও প্রায় কমে গেল, শুধু ফোনেই কথা হতো। আর এইভাবেই আমাদের দূরত্ব আস্তে আস্তে বাড়তে শুরু হলো। তবুও আমি ভেবেছিলাম এই দূরত্বটা হয়তো ক্ষণিকের, যেটা তুমি সবসময় বলতে। সেই জন্য আমি ঠিক করেছিলাম আমি কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াবো যত তাড়াতাড়ি সম্ভব। তাই আমি বাড়ি ছেড়ে, তোমায় ছেড়ে অনেক দূরে চলে গেলাম,
যে কিছু একটা করে আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিই, তারপর আমি ফিরব। তখন হয়তো আমাদের এই দূরত্বটা আর থাকবে না। কিন্তু দেখো, ভাগ্যের কেমন পরিহাস। যখন তোমায় ছেড়ে কাজের জন্য বাইরে চলে গেলাম, সারাদিন কাজ নিয়ে থাকতাম। সকাল থেকে অফিস আর বিকেলবেলা ফিরে কিছু খাওয়ার দাওয়ার করে তোমার সাথে একটু কথা বলতাম। তখন আর আগের মতো খুব একটা সময় দিতে পারতাম না তোমায়। আর এইভাবেই আমাদের দূরত্বটা আস্তে আস্তে আরও অনেকটা বেড়ে গেল। আর তারপর হঠাৎ করেই এগিয়ে এলো সেই দিন, যেদিন আমি কখনো ভুলতে পারবো না। 15ই এপ্রিল। ঠিক তার 2 দিন পর ছিল তোমার জন্মদিন। অনেক কিছু ভেবে রেখেছিলাম সেই দিনটাকে নিয়ে। আমি বাড়ি ফিরেছিলাম সেই দিনে। কিন্তু দেখো, সেই 15ই এপ্রিল তোমার আর আমার সম্পর্কের শেষ দিন হয়ে গেল। অনেক কষ্ট হয়েছিল জানো সেই দিন। ক্ষণিকের জন্যেও মনে হয়েছিল পাশেই তো রেল লাইন, ট্রেন আসার আগে মাথা রেখে শুয়ে পড়ি। কিন্তু আমি সেটাও করতে পারিনি, কারণ আমি চলে যাওয়ার পর যদি তোমার কিছু ক্ষতি হয়, তোমার কথা ভেবে আমি কিছু করতে পারিনি। যখন বাড়ি ফিরছিলাম, ট্রেনের মধ্যে সবাই হাসাহাসি করছে, আর আমি সবার মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদছি। ভেবেছিলাম হয়তো কিছুদিন পর সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু আর হলো কই। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল, কিন্তু আমাদের আর কিছুই ঠিক হলো না। সব যেন কেমন ওলট পালট হয়ে গেল। আমাদের ইচ্ছে, একসাথে দেখা স্বপ্নগুলো সব যেন কেমন ভেঙে চুরমার হয়ে গেল। আর রয়ে গেল কিছু ভুলতে না পারার মতো স্মৃতি। তুমি জানো, আজও যখন তোমার কথা মনে পড়ে, তখন নিজেকে সামলে রাখতে পারি না। হারিয়ে যায় সেই পুরনো অতীতে। মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলো, অতীতের সেই সময়গুলো, তোমার সাথে কাটানো সেই সময়গুলো। তোমার মনে আছে, আমরা একসাথে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, বাসের সিটে পাশাপাশি বসে গল্প করতে করতে, তখন মনে হতো যেন 50 মিনিটের পথ 5 মিনিটেই শেষ হয়ে গেল। আচ্ছা, তোমার মনে আছে সেই দুর্গাপুজোর দশমীর দিন একসাথে ঘোরা? খুব মনে পড়ে যায় সেই দিনগুলো। জানো, যখন আমি তোমাদের বাড়িতে যেতাম আর তোমার মা, কাকিমা, বোনদের সাথে গল্প করতাম, তখন মনে হতো আমিও এই পরিবারের একজন সদস্য হয়ে গেলাম। খুব ভালোবাসতেন আমায় ওনারা। ওদেরকে খুব মিস করি। জানো, কখনো তোমার জন্মদিনে আমি কোনো উপহার দিতে পারিনি, কিন্তু অনেক ভালোবাসা জন্মেছিল তোমার জন্য। আর তুমি আমাকে যে উপহারটা দিয়েছিলে, সেটা এখনো অনেক যত্ন করে রেখে দিয়েছি তোমার স্মৃতি হিসাবে। তুমি জানো, যখন তোমায় খুব দেখতে ইচ্ছে করে, তখন মন চাই তোমার সাথে ফোন করে কথা বলি, ভিডিও কল করে তোমায় দেখি। কিন্তু সেটার সাহস এখন আর হয় না, কারণ তুমি নিজেই সেই অধিকারটা কেড়ে নিয়েছো। তাই পারি না তোমায় ফোন করতে। জানো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সেটা তোমাকে বোঝাতে পারিনি, কারণ আমার ভয়গুলো সেটা তোমায় বুঝতে দেয়নি। আর সেই জন্যই আমার ভালোবাসাটা তুমি সন্দেহ, বিশ্বাসঘাতক আর অভিমানের চোখে দেখেছো। জানো, আমি সব সময় তোমার মুখে হাসি দেখতে চাইতাম, কিন্তু যখন তুমি আমার জন্য কাঁদতে, আমি তখন সহ্য করতে পারতাম না। আর সেই দিন যখন তুমি কাঁদতে কাঁদতে বললে তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমার থেকে মুক্তি চাও, আমি সেই দিনই বুঝতে পারলাম তুমি আমার থেকে কখনো সুখী হতে পারবে না। আর আমিও পারবো না তোমায় সুখী করতে। আমার জন্য সব সময় তোমায় কষ্ট পেতে হবে, সেটা আমি কখনোই চাইতাম না। সেই জন্য আমি তোমায় অনেক খারাপ খারাপ কথা বলতাম, যাতে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করো, আমাকে অনেক ঘৃণা করো। আচ্ছা, তুমি জানো, আমার কথাগুলো শুনে তুমি যতটা কাঁদতে, তুমি যতটা কষ্ট পেতে, ফোন কেটে দেওয়ার পর তার থেকেও অনেক বেশি কষ্ট পেতাম আমি।
অনেক বেশি কাঁদতাম, অনেক বেশি কষ্ট হতো আমার। মনে হতো তোমার কাছে এক ছুটে চলে যাই আর তোমায় জড়িয়ে ধরে বলি, অনেক ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। কিন্তু তখনই তোমার একটা কথা মনে পড়ে যেত, যে ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের সুখটা যেন নষ্ট না করি। আর ঠিক সেই জন্যই তোমায় আরো বেশি করে কষ্ট দিতাম, কারণ আমার কাছে তুমি ক্ষণিকের সুখ পেলেও আমি যদি তোমার জীবন থেকে চলে যাই, তাও তুমি সারা জীবনের জন্য সুখী থাকতে পারবে। আমি সেটা জানতাম। আর দেখো, আমার সেই বুদ্ধিটাও কাজে লেগে গেছে। এখন তুমি অনেক খুশি আছো, অনেক সুখে আছো। আর তুমি ভেবো না আমার এতে হিংসা হচ্ছে। আমার এতটুকু হিংসা হচ্ছে না, কারণ তোমার খুশি দেখে আমারও অনেক খুশি হয়। জানো, তোমার অনেক ছবি এখনো আমার ফোনে আছে, সেগুলো আজও দেখি। আর তাদের থেকে উত্তর পাবো না জেনেও তাদের সাথেই কথা বলি। বারবার তাদের শুধু একটাই কথা বলি, পাগলি, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। আমায় ক্ষমা করে দিও তুমি। পরিস্থিতি আমায় বাধ্য করেছিল, কিছু করার ছিল না আমার। আমি জানি আমি আমি স্বার্থপরের মতো ব্যবহার করেছিলাম তোমার সাথে, কিন্তু তখন যে আমার কিছুই করার ছিল না। তখন আমি অন্যজনের ভালোবাসায় আসক্ত ছিলাম। তাই তোমার যত্ন নেওয়াগুলো আমার কাছে বড্ড বিরক্ত লাগতো, পাগলামি মনে হতো। আমি জানি না পরজনম বলে কিছু হয় কিনা। যদি হয়ে থাকে তাহলে যাতে তোমার মতো একজন জীবন সঙ্গী হিসাবে পাই, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। যাই হোক, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আজ রাখছি, জানি না আর কখনো কথা হবে কিনা। আর যদি পারো তো জীবনটাকে নতুন ভাবে শুরু করো। একটা কথা মনে রেখো, চেষ্টা করলে কিন্তু সব সম্ভব। রাকিব ফোনটা কেটে দিল। এদিকে ফোন হাতে নিয়ে রাহুল মনে মনে বলছে, হ্যাঁ, তুমি হয়তো সেদিন চেষ্টা করলেই পারতে আমায় ছেড়ে চলে না যেতে, কিন্তু তুমি চেষ্টা করোনি। কারণ আমি তোমার জীবনে একটা কাঁটা হয়ে বিঁধেছিলাম। আজ তুমি বলতে পারো, জন্ম বলে যদি কিছু হয়, তাহলে আমার মতো একজনকে যাতে জীবনসঙ্গী হিসাবে পাও। কিন্তু এই কথাটা যদি আমি বলতাম, তাহলে আমিও চাইতাম যাতে পরজন্মে তোমাকেই আমার জীবনসঙ্গী হিসাবে পাই। কিন্তু না, আমি সেটাও চাইব না। আমি চাই বিধাতা পরের জন্মে এমন একজনকে আমার জীবনসঙ্গী হিসাবে দিক, যার কাছে থেকে আমি শিখব ভালোবাসা কাকে বলে, ভালোবাসার মানে কি, যে আমায় শেখাবে ছোট্ট একটা সুখের সংসার কিভাবে গড়তে হয়। যে মানুষ কখনো সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে পারে না, তার জন্য অপেক্ষা না করে জীবনটাকে আবার নতুন করে শুরু করাই ভালো। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত।